পুতুল চিত্র লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৭। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মুনি। ফজরের আজান পড়েছে। সাংসারিক কাজে লেগে পড়েছে মরিয়ম বেগম। সকালে রান্না সারতে সারতে আরিজ দুটো খেয়ে আড়তে যেতে পারবে। ছেলেটা আজ আবার শহরে যাবে আজান ভুঁইয়ার ওষুধ কিনতে। কখন ফিরবে ঠিক নেই। পেট পুড়ে দুটো ভাত না খেয়ে গেলে উনার মন ঠান্ডাই হবে না। এমনিতে উনার ছেলেটার দিকে তাকানো হয় না, বুকটা ফেটে যায়। নিজেকে বড্ড অসহায় মনে হয়। মা বোন আর সংসারের দায়িত্ব নিতে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। মাস্টার পাশ করা ছেলে অন্যের আড়তে কাজ করছে। যদি সে অশিক্ষিত হতো তাহলে কথা ছিল, কিন্তু অরিজের রেজাল্টও খুব ভালো। সে চাইলে চাকরি করতেই পারতো, কিন্তু সে পথ খোলা নেই। আর খোলা নেই বলেই ছেলেটার আজ এই দশা। যদিও ওনাদের অবস্থা এমন ছিল না। অরিজের বাবা মনিরুজ্জামান চিনির মিলে চাকরি করতেন। কত সুখী ছিল ওনারা। স্বামী স্ত্রী আর 2 সন্তান নিয়ে বেশ সুখী ছিলেন। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান মনিরুজ্জামান। ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হার্ট অ্যাটাক করেছে। চিকিৎসারত অবস্থাতে মারা যান তিনি। লোন নিয়ে খুব শখ করে একতলা বিশিষ্ট বাড়িও বানিয়েছিলেন। ভেবেছিলেন প্রতি মাসে অল্প অল্প করে দিয়ে লোন শোধ করবেন, কিন্তু সেটা তো আর হলো না। উনি মারা যাওয়ার পরে লোনের টাকা দিতে ব্যাংকের লোকেরা চাপ দিতে লাগলো। উনি মারা যাওয়ার পর মিল থেকে টাকা পেয়েছিলেন, সেটা দিয়েই ব্যাংক পরিশোধ করে দিয়েছে। বাবা নেই, রোজগার করার মানুষ নেই। বাড়িতে মা বোন, সেই পরিস্থিতিতে আপন কেউ এগিয়ে আসেনি। সেখানে দুমুঠো ভাতের প্রয়োজন, সেখানে ভাই বোনের পড়াশোনার খরচ বিলাসিত হয়ে দাঁড়ালো। চাকরির বাজার তো আরো খারাপ। পরে তাদের অবস্থা দেখে আজান ভুঁইয়া অরিজকে নিজের আড়তে থাকার প্রস্তাব দেন। অরিজ ভীষণ খুশি হয়। মন দিয়ে সততার সঙ্গে সেই আড়তের কাজ করতে থাকে। হঠাৎই একদিন পেটের ব্যথায় বিছানায় গত হতেই গড়িয়ে পড়েন মরিয়ম বেগম। অরিজ আজ আড়তে কাজ করছিল, পেতো তাই সংসার চালাতো। এর মধ্যে মায়ের অসুস্থতার চিকিৎসা বহন করার সামর্থ্য ছিল না তার। উপায় না পেয়ে আজান ভুঁইয়াকে জানান। উনি টাকা দিতে রাজি হন, তবে শর্ত জুড়ে দেন 5 বছর আরিজকে ওনার আড়তে কাজ করতে হবে। এই 5 বছরের অন্য কোথায় কাজ করতে পারবে না ছেলেটা। মায়ের অবস্থা দেখে অরিজ নিজের ভবিষ্যতের কথা ভাবেনি, এক বাক্যে রাজি হয়ে যায়। কিন্তু আজান ভুঁইয়া মনে মনে আরেকটি ছক কেটে বসেছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন অরিজ পিছলে যেতে পারে। তাই টাকা দেওয়ার আগ মুহূর্তে অরিজের সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেন, যাতে অরিজের কথার বরখেলাপ করতে না পারে। এদিকে মা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, ওনার অপারেশন করতে হবে। আদরের বোনটা বাবাকে হারিয়ে মাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদছে। সেই মুহূর্তে কি আর নিজের কথা ভাবা যায়? সেও ভাবেনি, ভাবতে পারেনি। আজান ভুঁইয়ার হাতে সার্টিফিকেট তুলে দিয়ে ভবিষ্যৎটুকু বন্ধক রেখেছে, মায়ের চিকিৎসা করেছে। কারণ চাকরি না করলে টুকটাক কিছু একটা তো করে খেতে পারবে। কিন্তু মা মারা গেলে তারা একেবারে এতিম হয়ে যাবে। আর পৃথিবীর সবাই তাদের দিকে তাকিয়েও দেখবে না। পৃথিবীতে সবাই কি চাকরি করে? সবাই যদি বড় মানুষ হয় তাহলে কামড়া খাটবে কে? সবাই যদি অফিসার হয় তবে মাঠে ফসল ফলাবে কে? চাকরি না করেও সে বাঁচবে, সৎ পথে থেকে মা বোনের মুখে অন্ন তুলে দেবে। তারপর থেকে অরিজ একটু একটু করে যেন বদলে গেল। দায়িত্ব, হ্যাঁ, দায়িত্ব নিতে শিখলো। বাবার আদরের ছেলেটা কর্মঠ হয়ে উঠলো। দিন কি পড়ে আছে, এই তো এভাবেই দিন যাচ্ছে দিনের মতো। তবে এই চরম সত্যের কথা উনি আর অরিজ ছাড়া কেউ জানে না। আর না জানে তাদের বারণ করে দিয়েছে অরিজ। কি দরকার ওর ছোট মনে এসব বড় ভাবনা ঢুকানোর? তার মাথা থেকে বাবার ছায়া সরে গেছে, তাতে কি? বাবার মতো করে বোনের মাথার ছায়া হবে সে। আজ সকালবেলা হঠাৎ করে সেসব পুরোনো কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল উনার। আঁচলে মুখ মুছে সামনে তাকাতেই দেখে অরিজ ভুরু কুঁচকে তাকিয়ে নিমে ডাল দিয়ে দাঁত মেসওয়াক করছে। পরনে পুরনো টি শার্ট আর ট্রাউজার। ছেলেটা হয়েছে বাবার মতো, লুঙ্গি পরে না, কথা বলবে গ্রাম্য ভাষায়, অথচ লুঙ্গি পরলে নাকি তার যা চায়। তবে গ্রাম্য ভাষায় কথা বললেও সে খুব ভালো ইংলিশ জানে। আগে ইংলিশে বাবার সঙ্গে পটপট করে কথা বলতো। বাবা মারা যাওয়ার পরে আর বলে না। মাকে মলিন মুখে তাকিয়ে থাকতে দেখে অরিজ বলল, কান্দো কেন? ঘরে চাল ডাল নাই? কই কান্দি? তুই চোখে বেশি দেখোস। হ, আমার তো 2 চোখ বেশি দিয়ে দিছে আল্লাহ, তাই আমি বেশি দেখি। মরিয়ম বেগম কথা বাড়ালেন না, সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। নয়তো ধরা পড়ে যাবেন ছেলের কাছে।
চোখের পানি বড্ড বেহায়া, ছেলে মেয়ে বোঝে না মায়ের চোখের পানি দেখলে সন্তানরা পাগল হয়ে যায়। কথাবার্তা শুনে ঘুম থেকে উঠে গেল ওরা। ঘড়িতে সময় দেখে ছুটলো কলপারে, অজু করে আগে নামাজটা পড়ে নিল, তারপর মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিয়ে বারান্দায় পাটি বিছিয়ে বসে পড়ল। সকালে পড়তে না বসলো রিজবকে। মরিয়ম বেগম উঠানে মাটির চুলায় রান্না করছে। উঠানের এক কোণে বড় ডালিমের গাছ, অনেকগুলো ডালিম ধরেছে। অরিজ মেসওয়াক করতে করতে সুতির কাপড় দিয়ে ডালিমগুলো বেঁধে দিল। গত বছর পেয়ারা খাওয়া যায়নি, পোকায় ধরেছিল, গাছে বীজ দিয়েছিল, তাই বোধহয় এবার ভালোই পেয়ারা ধরেছে। মনে হচ্ছে বেশ বড় বড় হবে। উঠানের আরেক পাশে শখ করে বেগুন, আলু, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ শাক আর পুঁই শাকের চারা লাগিয়েছিল। রোজ পানি দেওয়া ভালোই হয়েছে। সে গাছের গোড়ায় মাটি দিয়ে পানিও ছিটিয়ে দিল। ধনেপাতা এনে মায়ের হাতে দিল। তার বাগানে ধনেপাতা তুলতে দেখে ওরা ভুরু কুণ্ঠিত করে তাকিয়ে রইল। তাকে তাকিয়ে থাকতে দেখে অরিস বলল, কি পড়স না কেন, জোরে পড়। আর ওরা কিছু বলল না, নিজের মতো করে পড়াশোনা করতে লাগলো। তাকে চুপ করে দেখে অরিস এবার গরুর খড় কাটতে কাটতে মরিয়ম বেগমকে বলল, আম্মা তুমি একটা জিনিস খেয়াল করছো নি? কি জিনিস আব্বা? ওরা যে লক্ষ্মীটার একটা, তো দিন দিন স্পষ্ট বোঝা যাইতেছে, আগে তেমন বোঝা যাইতো না। মরিয়ম বেগম ছেলের কথা শুনে মেয়ের দিকে তাকালেন। ওরা পড়া থামিয়ে ড্যাব করে তাকিয়ে আছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে লক্ষ্মীটারা। সে হুড় করে উঠে রুমের দিকে ছুটে গেল। আয়নার সামনে তাকিয়ে চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করলো আসলে টেরা কিনা। কই না তো, সব তো ঠিকই আছে। তাহলে অরিজ পুনরায় চেঁচিয়ে বলল, টেরার কখন? সোজা দেখে না। থাক, কষ্ট পাস না, পড়তে বয়। ভালো রেজাল্ট না হলে আরেকটা টেরা ধরে বিয়ে দিয়ে দি মনে। ওরা এবার বেরিয়ে এলো, মুখ ঝাঁঝালো। শুধু ভাইয়ের এ কথার কারণেই এসএসসি পরীক্ষায় টপ করে দেখিয়েছে, এত সহজে বিদায় হবে না। তাই অরিসকে খোঁচায় মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা তুমি যতই ভালো পোলা করো, তোমার পোলাই কিন্তু তোমারে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে তোমার কষ্ট কমানোর চেষ্টা করতো। অরিস শুনলো পরক্ষণে খেপাটে সুরে বলল, আমারে ভালোবাসি না? কেন মনে হইলো ভালোবাসি না? ভালোবাসলে আমার কামকাজ কমানোর জন্য একটা মানুষ এনে দিতা। কাজের মানুষ লাগবো? লাগবই তো। সাবেরা চাচির কমুনে আমারে কাজ কইরা দিতে, 3 বেলা এনে খাইবো আর মাসে 500 টাকা। অন্যেরে নাই না একটা বিয়া করলেই হয়। অরিজার কথা বাড়ালো না। ওরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গোয়াল ঘরের দিকে হাঁটা ধরলো। গরু গোসল করাতে হবে, গরু দুটো খুব ফাজি। মরিয়ম বেগম গোসল করাতে পারে না, সেটা হচ্ছে জড়িয়ে পানি এনে গোসল করাতে লাগলো। আর ওরা পড়া থামিয়ে চুপ করে দেখে গেল ভাইয়ের কাজ। বর্তমানে অনার্সের প্রথম বর্ষের ছাত্রী সে। বড়ই মেধাবী শিক্ষার্থী। অরিজ ছোট থেকেই নিজে হাতে গড়েছে তাকে। কিন্তু একটা ব্যাপার মানতে পারে না, তার ভাই অন্যের আড়তে কাজ করে। কোনো কাজই ছোট না, কিন্তু ছোটবেলায় পড়াশোনা জানা ছেলে কেন আড়তে কাজ করবে? কলেজ থেকে শিক্ষকতার জন্য অরিসকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অরিস হাসি মুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। কেন দিয়েছে সেই হিসাব আজও মিলেনি ওরার কাছে। তবে ভাই যে খারাপ রেখেছে তাও কিন্তু না। ভাইয়ের পরিশ্রমের অল্প টাকাতে খারাপ থাকে না, যেমন আছে ভালোই আছে। কতটুকু ভাবতেও যেন ভালো লাগে ওর কাছে। এই জন্যই লক্ষ কোটি শুক্রিয়া। কিন্তু ভাইয়ের দিকে তাকাতেও কষ্ট লাগে, কারণ তার বাবার শখ ছিল অরিস সামরিক বাহিনীতে জয়েন করুক, নতুবা পাইলট। কিন্তু বাবার কোনো স্বপ্নই পূরণ হয়নি, গরিবের আবার স্বপ্ন। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে তাদের সুসময় আসতেই হবে। মরিয়ম বেগম চুলার ওপর ভাত বসিয়ে কাটাকুটি কাজ ছেড়ে নিলেন। আজ রান্না হবে ভাত, পেঁপে ভর্তা, ছোট পুঁটি মাছের চচ্চড়ি আর ডাল। উনি মার ফেলতে দিয়ে গোয়ালঘরের দিকে তাকালেন। অরিজ একা একা গোসল করাচ্ছে, সারাদিন বাড়িতে থাকে না, তাই সকালের দিকে টুকটাক কাজগুলো সেরে রাখে সে, যাতে ওনার কষ্টটুকু কম হয়। এদিকে অরিজ গরুকে গোসল করিয়ে দিয়ে খেতে দিয়ে শাসিয়ে বলল, আর একবার খাওয়ান ফলাইয়া বাড়াইয়া শরৎ বানাইয়া দিমু কইলাম। খাওয়ান ফেলানো মস্করা করা আমার লাগে, বেশি তেড়িবেড়ি করলে সদরের হাটে তুলমো।
তার ধমরাধমরিতে গরু দুটো খড় ফেলার চেষ্টা করলো না, কারণ তারা খুব ভালো করেই জানে তার মালিকটা বড্ড ঘাড় তেরা, অবাধ্য হলে পিঠের ওপর ধারাম ধারাম করে বাড়ি বসিয়ে দেবে। তারপর গোয়ালের কাজ ছেড়ে গোসল সেরে নিল। 8:30 বেজে গেছে, তাকে আবার আড়তে যেতে হবে। ততক্ষণে মরিয়ম বেগমের রান্না শেষ। উনি তড়িঘড়ি খাবার বাড়তে লাগলেন। ভাই বোন খেয়ে একসাথে বের হবে। তারা খেয়ে রেডি হতেই ওরাকে তেড়ে ডেকে গাড়িতে ভাড়া দিয়ে দিল। ওরা টাকা ব্যাগে রেখে ঘুরতে গেলে অরিজ আরও 10টা বাড়িয়ে দিয়ে বলল, একটা আটি, ধনেপাতা 5 টাকা, টাটকা নেওয়ার জন্য 10 টাকা দিলাম, খুশি? টাকা পেয়ে ওরা চমৎকার করে হাসলো। তারপর গড় করে বলতে লাগলো, খাওয়ার মতো টমেটো, বেগুন, সবুজ শাক, পুঁই শাক হয়েছে, ওগুলো কাল নিও, লাগবে না ধন্যবাদ। একথা বলে অরিজ বেরিয়ে গেল। তার পেছন পেছন বের হলো ওরা। আজ বাড়তি 10 টাকা পেয়ে তার খুশি আকাশ ছোঁয়া। অরিজের বুকটা ভরা হয়ে গেল। মনটা বড় হয়েছে, কত কিছুই লাগে, অথচ সে কিছুই দিতে পারে না। তারা গেট দিয়ে বের হতে দেখা গেল সারা, ধারা, হিয়া আর দিয়া দাঁড়িয়ে আছে। অরিজ 5 জনকে চেনা ভ্যানে উঠিয়ে দিয়ে গেল আরেকটা ভ্যানে। তারপর আড়তে পৌঁছে ঝাড়ু দিয়ে ঠিকঠাক করলো। একে একে ভিড় বাড়তে লাগলো। একা হাতে সেসব সামলাতে পার হলো যেন সময়। হেলে দুলে আজান ভুইয়া এসে ক্যাশ বক্সের সামনে বসলেন। বললেন, বাইর হবি কখন? এইলো টাকা, এইবার 1.5 মাসের ওষুধ আনবি, ঠিক আছে? অরিশ টাকা গুনে সেভাবে রেখে দিল। তাকে রেখে দিতে দেখে উনি খ্যাক করে উঠলেন। কিরে, রেখে দিলি কেন? আমারে জিন লাগছে, আমি পাখায় উইরা উইরা শহরে যাবো। ভাড়া কই? প্রতি মাসে খাচ্চরগিরি না করলে শান্তি পান না? ভাড়া লাগবো কইলেই হয়, এত রাগারাগি কি আছে? প্রতি মাসে কইতে হইব? চায়া নিতে যেন সব ঠেকা পড়ছে আমার, গোলামের পুত। আজকাল একটু বেশি খড়খড় করতাছস তুই। রাখেন কেন? কন চইলা যাইতেছি গা, আমার কাজের অভাব হইব না। কমু দিমু? কত দিমু? 1,500 দেন। টাকা দিই কি বলদের পেছন দিয়া এমনি এমনি আহেনি, চাইলেই পহন যায়? বলদের পেছন দিয়ে আহে নাকি সামনে দিয়ে আহে, সেই হিসাব আপনি রাখেন। এই মাসের ভাড়া লগে বাড়তি টাকাও লাগবো। আমার অরাল লেগে বই কিনা লাগবো। তোর বইনের এত বই লাগে কেন? ডাঙ্গর হইছে, এবার বিয়া দিয়া দে। কবে না জানি আকাম কুকাম কইরা বসে। আমার বাড়িতে মাইয়া নাই, তারা লেখাপড়া করে না। কোনোদিন শুনছিলাম না একটা কলম লাগে। হইছন তো বাপ নামের কলঙ্ক। মাইয়া কলম চাইলে আইলেও তো হয়, ধইরা ঠেহাইবেন। তাইলে চাইব কোন মুখ দিয়া কন? আর চাইবইটা কি? আরব ভুইয়া আর হিমাদ্রি টাকাই দিয়েই তো চলে আপনার মাইয়ারা। মনে কইরা দেখেন, কবে মাইয়ার ভালো একটা জামা কিনা দিছেন? তোর মুখটা বদ্ধ অবদ্ধ রে অরিজ। কবে না জানি তোর মুখই তোর কাল হইয়া দাঁড়ায়। মরণ যদি থাকে তো হইব, কেটে ঠেকাবো। তয় আমি অরিজ কোনো ল্যাংড়া খোরারে ডরাই না। আমার ভবিষ্যৎ কানা করছেন, আমারে আবার কি শেষ করবেন? আমি এমনিই শেষ। স্বপ্ন মইরা গেলে মানুষের ভেতরে ওটাও মইরা যায়, মানুষ আর বাঁচে না। আজান ভুঁইয়া নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অরিজের কথাবার্তা সহ্য হয় না ওনার। ইচ্ছে করছে যেন মুখটায় দিয়ে তিক্ত কথা বের করে নিয়ে আসতে, মুখটা থেতলে দিতে। কিন্তু আড়তে সব হিসেব রাখতে অরিজের মতো বিশ্বাস তো আর কেউ নেই। যারা আছে তাদের আড়তে বসালে একদিন ওনার ক্যাশ বক্সের ঘরে মাঠ বানিয়ে ফেলবে। আজকে যদি নিজের ছেলে থাকতো তাহলে অন্য ছেলের চপা সহ্য করতে হতো। তবে হ্যাঁ, হিসাব রাখার জন্য যোগ্য কাউকে খুঁজতে হবে, তারপরে একে সাহায্য করতে হবে। এক কথা ভেবে আজান ভুঁইয়া থমথমে মুখটায় টাকা বের করে দিলেন। অরিজ টাকা নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু একটা ভেবে ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি আপনার মায়াগুলাগে কি করেন দেখার সময় নাই, কিন্তু আমার বোনের নিয়া যা কইবেন চিন্তা করে কইবেন। আমার একটাই বোন, আমার বোন আমার কলিজা। ওরে ভালো রাখতে কামলা খাটি, কষ্ট কইরা যা পারি আমি ওরে তাই খাওয়াই পড়াই। তাই অন্যের কোনো কিছু কনের সুযোগ কিন্তু আমি দিব না, যে কইব তার জিব্বাটা টাইনা ছিঁড়া ফেলামু। এ কথা বলে পেছন ফিরে তাকালো না সে, গটগট পায়ে হেঁটে চলে গেল। বাবাকে দাফন করার সঙ্গে বুকে সমস্ত ভয়ডর হারিয়ে ফেলেছে। এদের মতো বেঈমানকে ভয় পাওয়ানোর মানেই হয় না
ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। ওরা, ধারা, সারা, দিয়া, হিয়া বসে আছে গাছের গুঁড়ির ওপর। ওরা 5জন সমবয়সী, তাই বেশিরভাগ সময় একসাথে দেখা যায়। 5জনের সাথে কলেজে গিয়ে ফিরতেও একসাথে। যে যার বাড়ি গিয়ে বিশ্রাম সেরে বিকালের দিকে আবার একসাথে হয়ে বসে। তারা একসাথে মানে এক কথার রেশ ধরেই অট্টহাসিতে ফেটে পড়া। তাদের প্রত্যেকের হাতে কাঁচা তেঁতুল। কলেজ থেকে ফেরার পথে ঢিল ছুঁড়ে নামিয়েছিল সেই তেঁতুল এখন লবণ দিয়ে ঠেকিয়ে কচমচ করে চাবিয়ে খাচ্ছে। টকে চোখ মুখ কুঁচকে নিয়েও খামা থামাচ্ছে না তারা। তাদের ভাবে খেতে দেখে বকুলও একটু নিল। তার আবার বাইরে বের হওয়া বারণ। তেঁতুল নিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল বেচারি, নয়তো আজ তার কপালে মার জুটবে। হঠাৎই একটা আমড়া গাছের দিকে তাকিয়ে বলল, বেনু, খালার গাছের আমড়াগুলা কত বড় বড় হয়েছে তাই না? তার কথা শুনে বাকি 4জন ঘুরে তাকালো। হিয়া মুখে তেঁতুল দিয়ে মুখ কুঁচকে বলল, ওই শালিক, আমরা দিকে তাকাইস না, হারামজাদি চাইলেও দেয় না। দিয়া তখন কিছু একটা ঠোঁট পাকিয়ে দোতলার দিকে তাকিয়ে বলল, চল না, গাদা ভাইয়াকে বাঁশ খাওয়াই, ধরা না পড়লেই তো হইল, পড়লে ওনার ঘাড়ের উপর চাপিয়ে দেব। 5জনের দোতলার মুনতাসিরের রুমের দিকে তাকালো। 5জনের মুখে ফুটে উঠলো কুটিল হাসি। 4জন উঠে দাঁড়ালো। ওরা রাজি হলো না, কারণ তার ভাইয়ের কানে গেলে রক্ষা হবে না। তাছাড়া এটা মোটেও ঠিক হবে না, বড়রা জানতে পারলে 5জনকে ধরে পেটাবে। তার এত যুক্তি কেউ শুনলো না, বুঝতেও চাইলো না। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে হাঁটা ধরলো। মুনতাসির তখন চিপস খেতে খেতে তামিল মুভি দেখছিল। রোমান্টিক একটা সিন চলছিল। পানামাতেই নাচছে আর দৃষ্টি পড়লো যেন দরজার দিকে। ভুরু ল্যাপটপ অফ করতে দ্রুত উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে টি শার্ট খুলতে লাগলো। টি শার্টটি কোথায় কে জানে, পরনে শুধু ফোর কোয়ার্টার কালো কন্ট্রো প্যান্ট। তার অবস্থা দেখে হিয়া বলল, আমরা কিছু দেখিনি ভাইয়া, শুধু একটা কথা বলেই চলে যাব। 5জনের মাথা নিচু করে তাকিয়ে, অথচ ঠোঁটের কোণে হাসি, যেন বহু কষ্টে হাসিটুকু আটকে রেখেছে তারা। বিন ব্যাগের ওপরে রাখা টি শার্ট নিয়ে গায়ে চড়ালো সে। তারপর তাদের ভেতরে এসে বসতে বলল। 5জনই ভেতরে বসলো। ঘুরে ঘুরে রুমটা দেখলো। মুনতাসির তাদের প্রত্যেকের হাতে এক একটা করে কাপ আইসক্রিম দিল। তারা জিজ্ঞাসা করলো কিছু তারপর জিজ্ঞাসা করলো, কিছু বলবে তোমরা? 5জনেই মাথা নাড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে বেশ দুঃখী সুরে জানালো, তারা হিমাদ্রিকে মিস করছে। সত্যি বলতে আজকে হিমাদ্রি থাকলে আমরা মাখা এনে দিত। মুদাসির গলা খাকারি দিয়ে জানতে চাইলো, সে এনে দিবে কি না? 5জন তড়িৎ, জানালা দূরের বাজারে যেতে হবে না, তবে তাদের বাড়ির পাশে একটা আমড়া গাছ আছে, নামিয়ে দিলেই হবে, তারা মাখিয়ে নেবে। ওরা হাত ধুয়েও খুব সুন্দর করে মাখাতে পারে। ওর হাতের মাখা খেতে যেন খুব সুন্দর লাগে, একদম হাত চেটে খেতে ইচ্ছে করে। এমনভাবে ওরা একের পর এক কথা ওড়াতে থাকলো। অনবরত এত কথার চক্করে বেচারা মুনতাসির কিছু বলার সুযোগই দিল না। অগত্যা মুনতাসিরের প্যান্ট পরার সময়টুকু না দিয়ে একেবারে সঙ্গে নিয়ে বাইরে এলো। তারপর বেশ ভুলিয়া ভালিয়া আমরা গাছে তুলিয়ে দিল। এদিকে মুনতাসিরের জীবনে গাছে উঠেছে কিনা মনে পড়ে না তার, শুধুমাত্র পাতানো বোনদের আবদারের জন্য আজ উঠছে। বাকিরা নিচে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়েও উকিঝুঁকি মারছে। তাদের উকিঝুঁকি মারতে দেখে সে জিজ্ঞাসা করলো, তোমরা উকিঝুঁকি মারছো কেন, কি হয়েছে? আর তার কথা শুনেই 5জন একযোগে জবাব দিল, চুরি করতে এসেছি, পাহারা না দিলে হবে? আপনাদের ধরতে পারলে গাছে বেঁধে পেটাবে, তাড়াতাড়ি করুন। মুনতাসির হতভম্ব হয়ে গাছের ডালে কোনো মতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। এরা তাকে চুরি করতে নিয়ে এসেছে, সে চুরি করতে এসেছে, তাকে চুরিও করতে হচ্ছে, অথচ সে জানে না। কি বিষময় নিয়ে বলল, তোমরা আমাকে চুরি করতে এনেছো? জি ভাইয়া। শুনে খুশি হননি? আগে বলনি কেন? এটা তোমাদের কাজ না, সারপ্রাইজ দিতে। মুনতাসির পা চড়া যেন টললো খানি, কখন না জানি ধপাস করে পড়ে যায়। এদিকে শখ খেয়ে ওঠার আগেই 5জনে আমরা ছেড়াই তারা দিল। তারা পেতে সে অসুস্থ রোগীর মতো দুর্বল হাতে আমরা ছিঁড়তে লাগলো। তার অবস্থা দেখে মনে হচ্ছে আজকের মিশন সাকসেস হবে। তাই ওরা কোমরে ওড়না পেঁচিয়ে তড়িঘড়ি করে গাছে উঠে পড়লো। টপ টপ করে আমরা ছিঁড়ে দিয়ে ছুঁড়ে মারলো সারা ওড়না মেলে আমরাগুলো ক্যাচ করতেই। এরা কত চালু চালু, মুনতাসির শুধু তাকিয়ে দেখলো। এদিকে কারেন্ট চলে গেছে, প্রচন্ড গরম, গাছের নিচে বসতে শান্তি লাগে। তাই গাছের মালিক হাত পাখা নিয়ে এদিকে আসছে। উনাকে আসতে দেখে ধারা সারা হিয়া দিয়া প্রাণপণে দিল দৌড়। যাওয়ার আগে সংকেত দিতেও ভুলো না। ওরা সংকেত পেয়ে গাছের নিচে
তাকিয়ে দেখলো গাছওয়ালি নিচে টুল পেতে বসেছে, একা একা বকবক করছে। মহিলা বহুত ঝগড়টে, ওনার গাছের একটা ফল উনি কারো হাত দিতে দেয় না। যদি কেউ খায় খায়াও পারে না, গালার মধ্যে হাত ঢুকিয়ে যেন বের করে আনবে সেই ফলটুকু। আর যদি ধরা খায় তাহলে এলাকায় রটিয়ে দিবে কথাটুকু। এদিকে কারেন্ট চলে গেছে, প্রচন্ড গরম। গাছের নিচে বসে যেন শান্তি লাগছে, হাত পাকা ঠান্ডা বাতাস দিচ্ছে সে। তাই গাছের মালিক হাত পাখা নিয়ে এসেছে এখানে। ওনাকে আসতে দেখে ধারাসারা হিয়া দিয়া প্রাণপণে দৌড়ে পালালেও যাওয়ার সুযোগ পায়নি ওরা। তার ভাই তাকে কি করবে কে জানে। এদিকে মুনতাসির বিষময় নড়চড় ভুলে গেছে, থরথর করে কাঁপছে সে। এজন্যই বোধহয় বলে মেয়েদের চক্করে পড়তে নেই, যেই পড়ে সেই মরে। তার যে অবস্থা, দারুণ শিক্ষা হলো। এতদিন যা হয়েছে তার সম্মানটুকু বেঁচে ছিল, আজকে কি মার খেতে হবে। মনে মনে কি সব ভেবে এবার ফিসফিস করে বলল, গরুর কুতো সহ্য হলেও মহিলা মানুষের কিল খেতে পারবো না, আমার এগো হার্ট করবে। খেতে বলেছে কে? বীর পুরুষ হলে তরতর করে নেমে যান। উনি কিছু বলবে না? বলবে না? পারলে জুতো পেটা করে ছাড়বে, একটু ভুল হবে না। সিরিয়াস মুহূর্তে মজা করা ঠিক না, এসব মানুষদের দু চোখে দেখতে পারি না। তার কথা শুনে ওরা শান্ত চোখে তাকালো। গতদিন এই ছেলেটা তাকে পড়তে দেখে দাঁত বের করে হেসেছিল, ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। দাঁত কপাটি উপচে পড়ে দিতে ইচ্ছে করছে, যাতে পানি খেতে গেলেও পানি ফস করে বেরিয়ে যায়। এটা করলে ভাইয়ের কাছে অভিযোগ যেতে পারে, এজন্য অন্যভাবে সাহায্য করতে হবে। তাই আপাতত নিজেকে সামলে থমথমে মুখে বলল, তাহলে বসে বসে দোয়া পড়ুন, আমি পড়তেছি, আপনিও পড়েন। কেমন পাচ্ছি মেয়ে ভাবা যায়, ফাঁসিয়ে দিয়ে বলে কিনা দোয়া পড়েন। দোয়া মনে পড়লে না পড়বো? কি আশ্চর্য, কোন বিপদে পড়লাম এবার? উদ্ধার হব কিভাবে? হিমাদেরকে কি কল করে দেব? কিন্তু ইরান থেকে উদ্ধার করতে আসবে কিভাবে? সে আর কিছু ভাবতে পারলো না। ইচ্ছে করছে সরি, ইচ্ছে করছে মহিলার মাথার উপর লাফ দিয়ে মহিলাকে পটল তুলতে পাঠিয়ে দিতে, যাতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেও সে পালাতে পারে। এ কথা আরেকটা বলার আগেই হঠাৎই চিৎকার তাদের কানে গেল। দুজনে আচমকা তাকালো। গাছের ওপর থেকে দেখা যাচ্ছে আজান ভুইয়া ধরাকে কঞ্চি দিয়ে পেটাচ্ছে। ধরার পা ধরতেই গেলে ওনার 2-4 ঘা বসিয়ে দিচ্ছেন। কিন্তু হঠাৎ কি হলো? মারছেন কেন এভাবে মেয়েটাকে? কেউ কিছুর উত্তর দিল না। ধরার আহাজারিতে আমরা গাছের মালকিনও সেদিকে গেল। এই সুযোগে মুনতাসির আর আরা গাছ থেকে নেমে ছুটলো ভুইয়া বাড়ির দিকে। উঠান অব্দি গিয়ে ঘটকের সাইকেল দেখে ওরা আর গেল না। বুঝতে বাকি রইল না আসল ঘটনা। তাকে থমকে যেতে দেখে পেছন থেকে মুনতাসির থেমে গেল। দূর থেকে কথা শুনতে বুঝলো পার্থপক্ষের সামনে বসবে না ধরা, বিয়ে করবে না, তাই তাকে কিভাবে মারছে। উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরাগুলো। সারা দিয়া হিয়া উঠানে এক কোণে দাঁড়িয়ে ফুপে ফুপে কাঁদছে। মুনতাসির ইচ্ছে করলো কঞ্চি কেড়ে উনাকে কয়েক ঘা বসিয়ে দিতে, কিন্তু বন্ধুর বাড়ির লোক। এসব অবধি নিজের ভদ্রতার মুখোশ পরিয়ে শান্তভাবে আছে, কিন্তু এসব দৃশ্য সহ্য হলো না। শরীর জ্বলছে তার, হাত নিষ্পিস করছে। কিন্তু এসব দৃশ্য তো সহ্য করার মতো না, কি করবে? তবে এসব তাদের পারিবারিক ব্যাপার, আর তার কথা বলাটা ঠিক হবে না। তাই মুনতাসির কিছু বলল না, শুধু চুপচাপ করে দাঁড়িয়ে রইল। ওরা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ বলল, তোমার নামটা যেন কি? এই মুহূর্তে নাম জিজ্ঞাসা করায় রাগ হলো ওরার, তবুও কান্না ভেজা কণ্ঠে জবাব দিল, অনাহিতা জামান অরা। চমৎকার নাম, কে রেখেছে? আমার ভাইয়া। ও, তামিস খরা। আপনি কাঁদছেন কেন? ঘটক যাচ্ছে না বলে? আমি কি ঘটক পাঠাবো? যাবেন শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বুঝি কাঁদছেন?